আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি গতকাল শনিবার যমুনা থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিদায়ের আগে তারেক রহমানের কাছ থেকে একটি প্রতিনিধি দল, খুব হাই প্রোফাইল একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে। সেই প্রতিনিধি দলে ছিলেন তারেক রহমানের মুখ্য সচিব, তারেক রহমানের সামরিক সচিব এবং তারেক রহমানের বিশেষ সহকারী। কি কথা হয়েছে তাদের মধ্যে? এছাড়াও আপনারা জানেন যে গতকাল বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির খান তিনি তার সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়ার বাড়িতে গিয়েছেন। পরশুদিন শুক্রবার এই উপলক্ষে তিনি তার সরকারি বাসভবনে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেই ইফতার পার্টিতে একটি চমৎকার মুনাজাত করা হয়েছে। সেই মুনাজাতের কথাটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই ইফতার পার্টির কথা বলি। আপনারা জানেন যে পত্রিকায় অলরেডি খবর বেরিয়েছে যে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়তে গড়িমসি করছেন। আসিফ নজরুল তো বলেই দিয়েছেন যে এই বাড়িটার জন্য তার অনেক মায়া জন্মেছে, তিনি সেখানে ছাগল পর্যন্ত পালন করেছেন। আবার তার একটি ছাগল ডারবি নাসিররা রাতের আধারে চুরি করে জবাই করে খেয়েছে। এরকম নানামুখী ঘটনা এবং মিডিয়ায় যেটা দেখছি যে উপদেষ্টারা এখন পাবলিকদের এড়িয়ে চলছেন। তারা এই পাবলিকদের যে প্রেশার, মবের ভয়ে আছেন। এর মধ্যেই এই ফাজুল কবির খান তিনি ভাড়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই উপলক্ষে তিনি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে সাবেক উপদেষ্টারা এসেছিলেন, সেখানে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক ছিলেন, সেখানে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন ছিলেন। সেখানে একটা ভালোই মিলন মেলা হয়েছে। তো সেইখানে ফয়জুল কবির খান একটি মোনাজাতের আয়োজন করেছেন। সেই মোনাজাতটা শোনার পর থেকে আমি মনে যে আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আসলে আমি স্বস্তি বোধ করছিলাম না। সেই মোনাজাতে প্রায় 10টা পয়েন্ট তারা আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। এটা দোষের কিছু না, রমজান পবিত্র মাস, এখানে হাত তুলে আল্লাহর কাছে চাওয়াই যায়। তো তাদের 4-5টা পয়েন্ট আমি পেয়েছি। তো প্রথম টা একটু বলি। হে আল্লাহ, তুমি বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব রচিত হয়েছে সেই দূরত্ব তুমি ঘুচায়া দাও। এই দুইটি দল একই মায়ের পেটে দুই ভাইয়ের মতো, তুমি তাদের মধ্যে সকল মনোমালিন্য ঘুচায়া দাও। আরো বলেছেন, হে আল্লাহ, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব গত 18 মাস অনেক কষ্ট করেছেন। তিনি অনেক কষ্ট করে দেশটা চালিয়েছেন, সরকার চালিয়েছেন। যে কারণ সমূহের জন্য তিনি ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার দায়ভার থেকে তুমি তাকে মুক্তি দাও। হে আল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান, তুমি তার এই রাষ্ট্রপতি হবার খায়েশটা পূরণ করে দাও। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকারের সকল উপদেষ্টার বিরুদ্ধে অনেক 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 অভিযোগ উত্থাপিত হয়েছে। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দুদকে জমা পড়েছে, তুমি এই সব অভিযোগ থেকে আমাদের মুক্তি পাবার তৌফিক দান করো। আরো একটি খুব ইন্টারেস্টিং দাবি তারা আল্লাহর কাছে করেছে, প্রার্থনা করেছে। হে আল্লাহ, এই যে 24 সালের জুলাই আগস্টে যত পুলিশ হত্যা হয়েছে, সেই পুলিশ হত্যার বিভিন্ন তথ্য প্রমাণ সাবেক শেখ হাসিনার সরকারের কাছে জমা হয়েছে। তারা অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণের সাপেক্ষে যদি বিচার হয় কখনো, তাহলে আমরা অনেকেই ফেঁসে যাব। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণ যেন কখনো আলোর মুখ না দেখে। তো এরকম আরো কিছু মোনাজাত হয়েছে, তারা কেক কেটেছে। এখন এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে যে অনেক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোমেন স্বয়ং সেই ইফতার পার্টিতে উপস্থিত ছিল। তাহলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে, যে কারণে মনে করা হচ্ছে যে দুদকের চেয়ারম্যানই তো তাদের লোক, তাহলে সেই লোক কেমনে বিচার করবে? তাহলে কি করণীয়? যে দুদকের এই চেয়ারম্যান ডক্টর মোমেনকে অবিলম্বে তার পদ থেকে সরাতে হবে। এই যে আমি মোনাজাতের কথাগুলো বললাম, আপনারা হয়তো ভাবছেন যে এটা পুরোটাই রসিকতা। পুরোটাই রসিকতা নয়, পুরোটাই সত্যি। এবং এই সমগ্র মোনাজাতের একটা ভিডিও আছে ডাস্টবিন শফিকের কাছে।
আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা উদ্ধার করতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি ডাস্টবিন শফিকই বা তার কোনো ঘনিষ্ঠ একটা সূত্র একদিন না একদিন এই মোনাজাতের ভিডিও তারা এটা রিলিজ করবেন। এদিকে গতকাল রবিবার ডক্টর ইউনূস 3:30টার দিকে তার সরকারি বাসভবন যমুনা ছেড়ে চলে গেছেন তার গুলশানের নিজস্ব বাসভবনে। অনেকেই ধারণা করেছিলেন যে ডক্টর ইউনূস সহসা এই প্রধান উপদেষ্টার পদ ছাড়বেন না, এবং তিনি অনেকভাবে চেষ্টা করেছেন যাতে দীর্ঘদিন প্রধান উপদেষ্টার পদে থাকতে পারেন, কিন্তু বিএনপির সাথে তিনি পেরে ওঠেননি। বিএনপি তার সব অযৌক্তিক দাবি দেওয়া মেনে নির্বাচনে গিয়ে ক্ষমতা পেয়ে চোখ উল্টায় দিছে। চোখ পুরা উল্টায়নি, মানে অ্যাটলিস্ট ইউনূস হ্যাড টু গো। এখন ডক্টর ইউনূস 3:30টায় চলে গেছে। 3টার সময় তারেক রহমানের পক্ষ থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল তার সাথে দেখা করে। সেই প্রতিনিধি দলে ছিলেন সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারেক, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং তারেক রহমানের বিশেষ সহকারী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। তো স্বভাবতই এত হাই প্রোফাইল একটা প্রতিনিধি দল কেন ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, এবং এটা নিয়ে যারা এই খবরটা জানেন, এটা মেইন মিডিয়া আমার চোখে পড়েনি, তারা কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন, এবং অনেকেরই ধারণা যে বোধহয় এই তারেক রহমানের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের কাছে গিয়েছেন তাকে ভবিষ্যতে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দিতে বা এই সংক্রান্ত কোনো আলোচনা করতে। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যে না, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দেওয়া হয়নি, বরং সম্প্রতি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি যে দৈনিক কালের কণ্ঠে 2 পর্বে প্রচারিত একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন, এই প্রতিনিধি দল আসলে গিয়েছিল সেই অভিযোগের বিষয়ে আলোচনা করতে এবং সেই অভিযোগ সমূহ সত্যি কিনা, সেই অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের মতামত কি, সেগুলো জানতে গিয়েছিলেন। কারণ আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার প্রশ্নই ওঠে না, এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারে তার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। নইলে হঠাৎ করে যে রাষ্ট্রপতি 18 মাস একদম মুখে কুলুপ এঁটেছিলেন, তালা লাগিয়েছিলেন, তিনি হঠাৎ করে এত সোচ্চার হলেন কেন? এটাও একটা বৃহত্তর রাজনীতির অংশ। একটা ছোট্ট খবর দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেছেন। সেই দিল্লির থেকে তিনি জেদ্দা গিয়েছিলেন। বেসিক্যালি জেদ্দায় গিয়েছিলেন। জেদ্দায় তার উদ্দেশ্য ছিল ওআইসি যে ইসলামিক কান্ট্রিজ গুলো আছে তাদের সদস্যদের তিনি ইফতার এবং সেহেরিতে দাওয়াত করবেন, কিন্তু শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তিনি এই ইফতার এবং সেহেরি বাতিল করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এর কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, এবং ইরান এই মধ্যপ্রাচ্যে আমেরিকান যে ঘাঁটি রয়েছে 5টি দেশে পাল্টা আক্রমণ করেছে। তো এই অবস্থায় ডক্টর খলিল ফিরে এসেছে। ডক্টর খলিল আপনারা জানেন যে জাতিসংঘের একটি পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে, প্যালেস্টাইনও প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল, কিন্তু প্যালেস্টাইন বাংলাদেশের সমর্থনে সরে গেছে। কিন্তু এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে, এবং সাইপ্রাসকে ভারত সহ অনেক দেশ সমর্থন করছে। এখন দেখা যাক ডক্টর খলিল এবং বাংলাদেশ সেই পদে বিজয়ী হতে পারেন কিনা। প্রিয় বন্ধুরা, এটি মার্চ মাস, অগ্নিঝরা মার্চ। এই মাসেই আমাদের 71 সালে স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এই অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশ সরকার এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী যে যাত্রীরা আটকা পড়েছেন তাদের জন্য 24 ঘন্টার হটলাইন ব্যবস্থা চালু করেছেন। এই হটলাইন ব্যবহার করতে কোনো টোল দিতে হবে না। 16135 এই নম্বরে ফোন করে যে কোনো রকম সহায়তা চাওয়া যাবে, এবং সরকার যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এ কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা এবং তারপর ইরানের পাল্টা হামলার জেরে এখন মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এবং মধ্যপ্রাচ্যের একটা বড় আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর সারা পৃথিবীর বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দুবাই, দোহা, আবুধাবির মতো কানেক্টিং হাব এয়ারপোর্টগুলো, মানে যেগুলোর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত সংযুক্ত হয়, সেই বিমানবন্দরগুলো বন্ধ হয়ে গেছে। এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ইতিহাদ, এই বিমান চলাচলকারী প্রতিষ্ঠানগুলো তাদের ফ্লাইট বন্ধ রেখেছে। আর অন্য অনেক ফ্লাইট সকল অপারেটরেরই সারা বিশ্ব জুড়ে বন্ধ করতে হয়েছে, কারণ দুবাই, দোহা, আবুধাবি দিয়ে কোথাও যাওয়ার উপায় নাই, কিংবা অনেক ক্ষেত্রে আকাশ সীমাতে ঢোকারই কোনো উপায় নাই। বাংলাদেশের বিমানবন্দরে শত শত মানুষ দুর্ভোগের শিকার হয়ে শনিবার থেকে যখন ফ্লাইট বাতিল হওয়া শুরু হয় মধ্যপ্রাচ্যগামী, তখন থেকে তারা জড়ো হয়েছেন, অপেক্ষার প্রহর গুনছেন। সরকার প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী গিয়েই এই দুর্ভোগে আক্রান্ত আটকা পড়া যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেছেন। সরকারের তরফে থাকা খাওয়ার ব্যবস্থাও হয়েছে বটে, কিন্তু পত্রপত্রিকায় এর চেয়েও গুরুতর অনেক সংকটের কথা উঠে আসছে। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কাজ করতে যান যে প্রবাসী শ্রমিকরা, তাদের একটা বড় অংশ যাতায়াত করেন এই মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে, এবং এই প্রবাসী শ্রমিকরা অনেকেই শুধু যে ঢাকার বাইরে থেকে এসেছিলেন পরিবার পরিজন নিয়ে ফ্লাইটে উঠে গন্তব্যে চলে যেতে, এবং আটকা পড়েছেন এখন একটা অনিশ্চয়তার মধ্যে, এবং বোঝা যাচ্ছে না কবে আবার বিমান চলাচল স্বাভাবিক হবে। সমস্যা শুধু সেটাই নয়, অনেকের ক্ষেত্রেই ভিসা সমস্যাও একটা প্রবল আতঙ্ক এবং আশঙ্কা তৈরি করছে। পত্রপত্রিকায় খবর বের হচ্ছে এরকম ব্যক্তিবর্গ আছেন এই বিমানবন্দরে যারা অপেক্ষা করছেন যে সবচেয়ে আগে ফ্লাইট পেলেই উঠে গন্তব্যে পৌঁছে যাবেন, যাদের অনেকের ভিসার মেয়াদ আছে আর 3 দিন, 6 দিন, 7 দিন, এবং তার মানে এই 3 দিন, 6 দিন, 7 দিনের মধ্যে না পৌঁছলে কিছুতেই তারা আর তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন না, এবং একেবারে তাদের রুটি রুজির ওপর হাত পড়বে। কারণ মানে গন্তব্যে না পৌঁছানো মানে, ওই দেশে ঢুকতে না পারা মানে এই প্রবাসী শ্রমিকেরা তাদের কাজটাও হারাবেন। কাজেই ভীষণ উদ্বেগ, আশঙ্কা, আতঙ্কের মধ্যে সময় কাটছে এই প্রবাসী শ্রমিকদের, যারা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে উঠে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছেন। পত্রপত্রিকায় খবর বের হচ্ছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এর মধ্যে 800-র বেশি যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। সারা পৃথিবী জুড়ে এই ব্যবস্থা করতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এয়ারলাইন অপারেটরদের, সরকারকে কিংবা বিমান চলাচল কর্তৃপক্ষকে। বাংলাদেশের ক্ষেত্রে সংবাদ মাধ্যমে অনেকে বলেছেন, যারা এখনো বিমানবন্দরের সামনে অপেক্ষা করছেন, যে তারা অপেক্ষা করছেন বটে, তবে সরকারি সুযোগ সুবিধা কিছু পান নাই। কিন্তু প্রত্যেকেরই মূল প্রশ্ন হচ্ছে বিমান চলাচলটা স্বাভাবিক হবে কবে? বিমান চলাচলটা স্বাভাবিক হবে কবে তা বলা সত্যি মুশকিল হয়ে উঠেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর ইরান সারা মধ্যপ্রাচ্য জুড়ে যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে সেখানে সেখানে হামলা করবে এই ঘোষণা দিয়েছে, এবং রোববার সারাদিন ধরে সে হামলা চলছে। শুধু যে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেই এখন হামলা করছে তাই নয়, দুবাই বিমানবন্দর, আবুধাবি বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। দুবাইয়ের মতো জায়গায়, এমনকি দুবাইয়ের যে অতি বিলাসবহুল, মানে দুবাইয়ের আইকনিক যে ভবন বুর্জ আল আরব হোটেল, সেই বুর্জ আল আরব হোটেলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুবাই কর্তৃপক্ষ বলছেন যে এয়ারপোর্টে যে হামলা হয়েছে সেটাও তাদের মানে বিরাট কোনো ক্ষতি করে নাই, কিংবা বুর্জ আল আরবেও যে এই বিলাসবহুল হোটেলেও ইরানের যে হামলার ঘটনা ঘটেছে সেখানেও হোটেলের বহির্ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এমন সব ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে দুবাই এয়ারপোর্টের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। রয়টার্স বলছে
একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দুবাই এয়ারপোর্টের, সে খবর তারা এই বিমান চলাচল এর সঙ্গে যুক্ত বিভিন্ন সূত্রের কাছ থেকে পেয়েছে এবং এমন ভিডিও সিএনএন যাচাই করে দেখেছে যে ওটা সত্য ভিডিও কিনা, দুবাই এয়ারপোর্টের ভিডিওই কিনা, যেখানে দেখা যাচ্ছে দুবাই এয়ারপোর্ট থেকে মুখে মাথায় রুমাল চেপে রক্ত ভরা শার্ট পরা ব্যক্তির একজন দৌড়ে বেরিয়ে যাচ্ছেন। কাজেই এয়ারপোর্ট গুলোর ভেতরে যে পরিস্থিতি এবং হামলা যখন এমন ভাবে জোরালো হয়েছে ইরানের তরফে, যেখানে তারা এমনকি হোটেলে হামলা করছে, বিমানবন্দরগুলোতে হামলা করছে, আবুধাবি এয়ারপোর্টে হামলার ঘটনায়, ড্রোন হামলার ঘটনায় আবুধাবি কর্তৃপক্ষই বলছে অন্তত একজন নিহত হয়েছেন, তখন বিমান চলাচল আবার শুরু করার ক্ষেত্রে মানে পুরো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কখন কবে শুরু করা যাবে সেটা বলা সত্যি মুশকিল হয়ে যাচ্ছে। শুধুমাত্র এমিরেটস, ইতিহাদ, কাতার এয়ারওয়েজ মানে দুবাই, দোহা, আবুধাবি, এই সংযুক্ত আরব আমিরাতের এই যে তিন মূল অপারেটর ফ্লাইট চলাচলকারী প্রতিষ্ঠান, সেই তিন প্রতিষ্ঠানই প্রতিদিন অন্তত 90,000 যাত্রীকে এসব এয়ারপোর্ট দিয়ে কিন্তু আনা নেওয়া করে। কাজেই সারা পৃথিবীতে আসলে লাখ লাখ মানুষ এখন ইরান যুদ্ধ কোন দিকে যায় এবং তারপরে কবে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় সেই বিষয়টি জানতে অপেক্ষা করছেন। এবং এই যে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু শনিবার দিনেই হয়েছে এবং শনিবার দিনেই ইসরায়েল, কাতার, সিরিয়া, ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন সকলে তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে। এবং এই এয়ার স্পেস বন্ধ হয়ে যাওয়ার ফলে সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত তারা কিন্তু বন্ধ করে নাই তাদের এয়ার স্পেস, কিন্তু তাদেরকে তাদের পার্শিয়াল ক্লোজার ঘোষণা করে আংশিকভাবে আকাশসীমা বন্ধ করেছে। কিন্তু যেহেতু বিমানবন্দরগুলোই বন্ধ করতে হয়েছে, কাজেই সেখানেও এই ব্যাপক ডিসরাপশন এবং এই ব্যাপক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। যারা এই ধরনের অচলাবস্থা সৃষ্টি হলে আসলে কত দিন লাগে, কত সময়ের মধ্যে এরকম যুদ্ধ পরিস্থিতিতে আবারও বিমান চলাচল স্বাভাবিক করা যায়, সে প্রসঙ্গে আমি দেখছিলাম গার্ডিয়ান পত্রিকায় একজন এভিয়েশন বিশেষজ্ঞ বলেছেন, যিনি বিশ্ববিদ্যালয়েও পড়ান, তিনি বলেছেন যে হয়তো 24 থেকে 36 ঘন্টার মধ্যে বিমানগুলো আবারও স্বাভাবিকভাবে চলাচল শুরু করতে পারবে। কারণ ততক্ষণে একদিকে যেমন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলে দেবে যে তারা কি ধরনের হামলা করবে ইরানে এবং আকাশের কোন অংশগুলো কোন সময়ে ব্যবহার করবে, সেই তথ্যগুলো দেওয়া শুরু করবে বিমান চলাচল কর্তৃপক্ষগুলোকে বিভিন্ন দেশের। অন্যদিকে ইরান আসলে কতটা জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে সে সম্পর্কেও একটা ধারণা পাওয়া যাবে। এখন যেটা বলছিলাম যে ইরান শুধুমাত্র তার মার্কিন ঘাঁটিতে হামলা করছে না, তারা ঘোষণা দিয়েছিল যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে 27টা মার্কিন ঘাঁটিতে তারা হামলা করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে। এই এভিয়েশন বিশেষজ্ঞের যে কথাটা পড়ছিলাম গার্ডিয়ান পত্রিকায়, সেখানে তিনি কিন্তু এটাও বলছেন যে শুধু তাই না, সৌদি আরবের একটা অংশ দিয়ে মানে সৌদি আরবের এয়ার স্পেস এখনো খোলা, কাজেই সৌদি আরবের এয়ার স্পেস আকাশসীমা ব্যবহার করেও এই বিভিন্ন ফ্লাইট পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্তে যেতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে সৌদি আরবের রিয়াদেও কিন্তু হামলার ঘটনা এরই মধ্যে ঘটেছে, ড্রোন হামলার খবর বেরিয়েছে রিয়াদের পূর্বাঞ্চলে, যদিও সৌদি কর্তৃপক্ষ বলছে যে তারা ইন্টারসেপ্ট করেছে এবং ইরানের ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে, কিন্তু হামলার ঘটনা ঘটেছে। আর সৌদি আরব যেহেতু ইরানে হামলার পক্ষপাতী এবং ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে ইসরায়েল এবং সৌদি আরবের সমর্থন এবং একরকমের উস্কানিতেই যুক্তরাষ্ট্র, ট্রাম্প শেষ পর্যন্ত ইরানে এই হামলা করে ছাড়লেন। এই সময়ে সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে ইরানের সম্পর্কটা কোন দিকে যায়, সৌদিতেও একটা নিয়মিত হামলা শুরু হয় কিনা তা দেখবার বিষয়। তবে সৌদি আরবের আকাশসীমা এখনো খোলা থাকায় বাংলাদেশে শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত যে 54টা
ফ্লাইট বাতিল হয়েছিল, তারপর কিন্তু এখন আবার সৌদি আরবগামী ফ্লাইটগুলো চালু করা শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা জানিয়ে রেখেছিল যে গতকাল মানে শনিবার ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইট বাতিল হয়েছিল সেটা কিন্তু বিকাল 4টায় যাত্রা করার কথা ছিল। ঢাকা থেকে জেদ্দাগামী যে ফ্লাইট বাতিল হয়েছিল সেটাও সন্ধ্যাবেলা যাত্রা করবে এবং সে কারণে যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে এসে উপস্থিত হয়ে থাকতে কিন্তু অনুরোধ জানানো হয়েছে। রিয়াদ, জেদ্দা, মাস্কাটের উদ্দেশ্যে ফ্লাইট ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্সও। তারাও বলেছে যে এর আগে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজা, কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করলেও সৌদি আরবগামী এবং ওমানের মাস্কাটগামী উড়োজাহাজগুলো এখন থেকে আবারও চালু করার কথা ভাবছে এবং এই ফ্লাইটগুলো সময় মতো ছেড়ে যাবে, যাত্রীরা যাতে প্রস্তুতি নেন। কাজেই যাত্রীদের মধ্যে নানা রকম অনিশ্চয়তা আছে। ইরান যুদ্ধ, অনেক পর্যবেক্ষক বলছেন, বিশ্লেষক বলছেন খামেনিকে হত্যা করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে শুরু করেছে মাত্র, কারণ ইরান এখন যে ধরনের প্রতিশোধমূলক হামলা চালাবে এবং তারা যে ধরনের মরিয়া হয়ে উঠবে একটা বার্তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের ওপর এ ধরনের বর্বর হামলা চালানোর জন্য, সেই জবাব কতটা ক্ষতিগ্রস্ত করতে পারবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এবং সেই ক্ষতির মধ্যে সেই রকম মানে নিরাপত্তা জনিত শঙ্কার মধ্যে, হামলার মধ্যে আসলে লাখ লাখ যাত্রী পরিবহনকারী এই বিমানগুলো চলাচল করা এবং এই বিমান বন্দরগুলো চালু করা সম্ভব হবে কিনা সেগুলো খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এবং যেহেতু সকল দেশই চাইবে শূন্য মানে ঝুঁকি যখন একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে তখন পরিস্থিতি স্বাভাবিক করতে, কাজেই সাধারণভাবে যুদ্ধ শুরু হলে যে প্রত্যাশা করা হয় যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটা এ দফায় ঠিক মতো বলা যাচ্ছে না। তারপর অনেক বিমান চলাচল বিশেষজ্ঞ, এভিয়েশন বিশেষজ্ঞ এ কথাও মনে করাচ্ছেন যে শুধুমাত্র যে যাত্রীরা গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছেন, তাদেরকে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারা প্রস্তুত, তারা দ্রুততম সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে চান বটে, কিন্তু ক্রু মানে বিমান যারা পরিচালনা করেন, বিমানের ব্যবস্থাপনা, বিমানের যে মানে খাওয়া থেকে শুরু করে লাগেজ পরিবহন ব্যবস্থা, এই প্রতিটি ব্যবস্থাপনা আবার চালু করতে এবং এই কাজে জড়িত যে ব্যক্তিরা তাদেরকে আবারও ঠিক ঠিক গন্তব্যে নিয়ে এসে কাজ শুরু করতে একটা সময় লেগে যাবে, এই আশঙ্কাও এ দফায় রয়েছে। বাংলাদেশ সরকার এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী যে যাত্রীরা আটকা পড়েছেন তাদের জন্য 24 ঘন্টার হটলাইন ব্যবস্থা চালু করেছেন। এই হটলাইন ব্যবহার করতে কোনো টোল দিতে হবে না। 16135 এই নম্বরে ফোন করে যে কোনো রকম সহায়তা চাওয়া যাবে এবং সরকার যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, এই কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশীও যদি সমস্যার সম্মুখীন হয় তাদের জন্যও 24 ঘন্টার হটলাইন চালু করেছে সরকার। +880961010230 অর্থাৎ +880961010203 নম্বরে ফোন করে যে কোনো সমস্যা 24 ঘন্টার যে কোনো সময়ে জানাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। দর্শক বন্ধুরা, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে আন্তর্জাতিক প্রসঙ্গে কথা বলতে চাই। পশ্চিম এশিয়ায় কি তবে মহাপ্রলয় শুরু হয়ে গেল? একদিকে দোহা, অন্যদিকে দুবাই। আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে ইরানের একের পর এক মিসাইল। আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলো এখন আগুনের গোলায় পরিণত হয়েছে।
কিন্তু কেন হঠাৎ রণক্ষেত্র হয়ে উঠল মধ্যপ্রাচ্যের এই শান্ত শহরগুলো, আর সেখানে থাকা লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ এখন কি? সেসব জায়গার তথ্যে উঠে আসা হাড় হিম করা সব তথ্য আপনাদের এই মুহূর্তে জানাবো। এই মুহূর্তে বলতে গেলে বলতে পারেন যে পশ্চিম এশিয়া আজ এক অগ্নিগিরির মুখে দাঁড়িয়ে। যে আশঙ্কার কথা সারা বিশ্ব গত কয়েকদিন ধরে করছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। তেহরানের মাটিতে আমেরিকা ও ইসরায়েলের হামলার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে ইরানের ভয়াবহ পাল্টা আক্রমণ। আকাশ কাঁপিয়ে ধেগে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র। দুবাই, দোহা, মানামা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে একের পর এক শহর। ঠিক কি ঘটছে পশ্চিম এশিয়ায়? কেন ইরান একযোগে 6টি দেশে হামলা চালালো? আর এই যুদ্ধের দাবানল কি পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বিস্তার ঘটাবে? আমরা সেই বিষয়গুলো এই মুহূর্তে দেখতে চাই। খবরের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই আগুনের উৎস কোথায়। ঘটনার সূত্রপাত তেহরানে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের রাজধানী তেহরানে হামলা চালানোর পর থেকে গোটা পশ্চিম এশিয়া জুড়ে এক নজিরবিহীন সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি। হামলার প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে তেহরান তার সর্বশক্তি দিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানাচ্ছে ইরানি বাহিনী সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের নিশানায় রয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার একের পর এক সামরিক ঘাঁটি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরিনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালানো হচ্ছে। রয়টার্স এবং স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আজ শনিবার দুপুরে পশ্চিম এশিয়ার একাধিক বড় শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বাহরিনের রাজধানী মানামা বন্দরের কাছে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। অন্যদিকে বিলাসিতার শহর দুবাইও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যদিও সেই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক খবর আসছে কাতার থেকে। কাতারের রাজধানী দোহাতে একের পর এক বিস্ফোরণ ঘটছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের তথ্য বলছে এই ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এই যুদ্ধ এখন আর কেবল সীমান্তের লড়াই নেই, তা এখন জনবহুল শহরের দোরগোড়ায় পৌঁছে গেছে। কুয়েত, সৌদি আরব এবং জর্ডানের আকাশেও এখন বারুদের গন্ধ। এই যুদ্ধের আবহে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে সেখানে বসবাসকারী প্রবাসীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সমস্ত ভারতীয়কে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন বাড়ির বাইরে একদম না বেরোন, যদি একান্তই বেরোতে হয় তবে যেন নিরাপদ আশ্রয়ের সন্ধান করেন। আমরা জানি না বাংলাদেশিরা সেই শহরগুলোতে কি অবস্থায় কিভাবে আছে, আমরা নিশ্চয়ই সেগুলোও জানবো। শুধু কাতার নয়, ইসরায়েলের ভারতীয় দূতাবাস থেকেও একই ধরনের সতর্ক বার্তা জারি করা হয়েছে। সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ যেসব নির্দেশ দিচ্ছে তা অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে। ভারত সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে অশান্তি মানেই ভারতের জ্বালানি নিরাপত্তা এবং প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া। ভারতের যেহেতু জ্বালানি নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে কিংবা প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে, বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। আমাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, কিংবা আমাদের যে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিক, আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের যে রেমিটেন্স প্রবাহের মূল চালিকা শক্তি কিন্তু মধ্যপ্রাচ্য। সৌদি আরব থেকে শুরু করে এই যে যেসব দেশ, বিভিন্ন দেশে আমাদের কিন্তু শ্রমিক ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, বাংলাদেশও কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। প্রশ্ন উঠতে পারে, ইরান কেন সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা করছে? আসলে এটি একটি দীর্ঘমেয়াদী সংঘাতের অংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত বছরও মার্কিন বাহিনী ইরানে হামলার চেষ্টা করেছিল এবং একদিন মার্কিন বাহিনী ইরানে হামলা করেছিল এবং সেটি ইসরায়েলের প্ররোচনায়। ইরান পাল্টা জবাব দিয়েছিল। গত বছরের জুন মাসেও কাতারের মার্কিন সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল তেহরান। ঠিক এক বছর পর আবারও সেই একই ঘাঁটির ওপর আক্রমণ শুরু করলো ইরান। একে বলা হচ্ছে অপারেশন লায়ন্স বোর।
এই হামলার তীব্রতা দেখে মনে হচ্ছে ইরান এবার দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই মাঠে নেমেছে। ইতিমধ্যে ইরান, ইরাক এবং ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়া আজ খাদের কিনারায়, একদিকে আমেরিকা ইসরায়েলের আকাশ ছোঁয়া দাপট, অন্যদিকে ইরানের মরণপণ পাল্টা আঘাত। যদি এই সংঘর্ষ এখনই না থামানো যায় তবে তা কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে বিশ্ব শান্তি সবই ধূলিসাৎ হয়ে যেতে পারে।